সবাই বলছে আবার যেন ফিরে না আসে 1970-এর দশকের তেল সংকট। সেই সময় বিশ্ব হঠাৎ করেই বুঝতে পেরেছিল জ্বালানি শুধু অর্থনীতির চালিকা শক্তি নয়, এটি রাজনীতি, যুদ্ধ আর ক্ষমতারও কেন্দ্রবিন্দু। তেল সরবরাহ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হতো। তখন শিল্প কারখানায় উৎপাদন কমে গিয়েছিল, মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল অস্বাভাবিকভাবে। অনেক দেশে বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নিয়ম চালু হয়েছিল, এমনকি গাড়ি চালানোর দিনও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে অনেকেই সেই সময়ের সঙ্গে তুলনা করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি কি সত্যি সেই সংকটের পুনরাবৃত্তি নাকি আরো গভীর কিছু? জোনাথন মিংলে বলছেন, আমরা আসলে আরো জটিল এক সংকটের দিকে এগোচ্ছি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে যে জ্বালানি অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব ইতোমধ্যেই বিশ্বজুড়ে দৃশ্যমান। শ্রীলঙ্কা ও মিয়ানমারে জ্বালানি রেশনিং, ফিলিপাইনে 4 দিনের কর্মসপ্তাহ, বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়, বিকল্প শিক্ষা পদ্ধতি সবই এই সংকটের প্রথম ধাক্কা। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুট যদি পুরোপুরি অচল হয়ে পড়ে তাহলে তেল ও গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাবে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এখানেই বর্তমান সংকটকে আলাদা করে দেখছেন ফাতিহ বিরল। তার মতে এটি শুধু আরেকটি জ্বালানি সংকটই নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকট। এমনকি 1970-এর দশকের সংকট, কোভিড মহামারী বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 সবকিছুর চেয়েও এই পরিস্থিতি বেশি জটিল এবং বিস্তৃত। এই বৈশ্বিক সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ইতিমধ্যেই কঠোর সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে। ডক্টর নাসিমুল গনি জানিয়েছেন যে 2 এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী 3 মাসের জন্য সরকারি ব্যয় নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশে প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয়ও 50% কমানো হয়েছে। একই সঙ্গে নতুন কোনো যানবাহন স্থল, জল বা আকাশ পথে কেনা বন্ধ রাখা হয়েছে। কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম ক্রয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সভা সেমিনারের ব্যয় 50% কমানো, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় 30% হ্রাস এবং অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয় 30% কমানোর নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি কর্মকাণ্ডেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সব ধরনের মার্কেট এবং শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও খাদ্য ও ওষুধের মতো জরুরি সেবা এর বাইরেই থাকবে। ডক্টর নাসিমুল গনি আরো বলছেন যে দেশের প্রায় 80% তেল আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি এখন দেশে পড়ছে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে এই সংকটটা কেবল সরবরাহের ঘাটতি নয়, এটি একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা। কাতারের রাস লাফান এলএনজি টার্মিনালে হামলার পর বৈশ্বিক এলএনজি সরবরাহ হঠাৎ করে প্রায় 20% কমে গেছে। এই ঘাটতি পূরণে সময় লাগতে পারে প্রায় 3 থেকে 5 বছর। ফলে বিশ্বজুড়ে এক অদ্ভুত দ্বৈত চিত্র তৈরি হয়েছে। একদিকে জ্বালানি সংকট বাড়ছে, অন্যদিকে দেশগুলো বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে। ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম আবার কয়লার দিকে ঝুঁকছে। কিন্তু একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারির চাহিদাও কিন্তু বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে। এই সংকটের সবচেয়ে বড় শিক্ষা এসেছে পাকিস্তান থেকে। 2022 সালের জ্বালানি সংকটে গ্যাস আমদানি করতে না পেরে দেশটি বড় ধাক্কা খায়, কিন্তু পরবর্তীতে সস্তা সৌর প্যানেলের মাধ্যমে তারা দ্রুত পরিবর্তন আনে। কয়েক বছরের মধ্যে তাদের বিদ্যুতের প্রায় 30%ই এখন সৌরশক্তি থেকে আসছে, যা আগে ছিল মাত্র 3%। অন্যদিকে চীন দীর্ঘদিন ধরেই এই রূপান্তরের পথে এগিয়েছে। বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়ে তারা তেলের উপর নির্ভরতা কমিয়েছে। ফলে বর্তমান সংকটে তারা তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে আজকের বিশ্ব এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে জ্বালানি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি সরাসরি নিরাপত্তা, রাজনীতি ও ভবিষ্যতের প্রশ্ন। 1970-এর সংকট আমাদের শিখিয়েছিল জ্বালানির শক্তি কতটা ভয়াবহ হতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে সেই শিক্ষা যথেষ্ট ছিল না। কিন্তু এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি আবারও একই ভুল করবে, নাকি এই সংকট থেকেই নতুন পথ খুঁজে নেবে?